বাংলাদেশের রাজনীতিতে তরুণদের ভূমিকা নিয়ে বহু বছর ধরে আলোচনা চলছে। নতুন নেতৃত্ব কি পারবেন পুরনোদের মতো জায়গা করে নিতে? আর যখন তরুণদের হাত ধরে দুটো ভিন্ন রাজনৈতিক দল একই ছাতার নিচে আসার কথা ভাবছে, তখন সেই প্রশ্নগুলো আরো প্রাসঙ্গিক হয়ে উঠছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমরা আজকে কথা বলবো গণ অধিকার পরিষদ এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কে নিয়ে। সম্প্রতি এই দুটি দল একীভূত হওয়ার বিষয়ে আলোচনা করছে, যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু কেন এই উদ্যোগ? নির্বাচনের মাত্র কয়েক মাস আগে হঠাৎ কেন এক হওয়ার তাগিদ তাদের? এই একীভূতকরণ কি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো রাজনৈতিক হিসেব নিকেশ? প্রিয় দর্শক, আজকে সে বিষয়টি তুলে আনবার চেষ্টা করব বিশ্লেষণের মধ্য দিয়ে। তাই প্রতিদিনকার মতো আমার আশা এই পুরো বিশ্লেষণ জুড়ে আমার সঙ্গেই থাকবেন। চলুন তাহলে আজকের বিশ্লেষণ শুরু করা যাক। বাংলাদেশের এই প্রাসঙ্গিক বিষয়টি যখন সমস্ত মহলে আলোচিত, তখন নিঃসন্দেহে এই বিষয়টি আন্তর্জাতিকভাবেও গুরুত্ব পাচ্ছে। কারণ এর আগেও আমাদের বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে পরিষ্কার করেছি, বাংলাদেশের নির্বাচন শুধু বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য নয়, বরং আমাদের প্রতিবেশী অন্যান্য দেশের সামনেও একটি বড় দৃষ্টান্ত বলে আন্তর্জাতিকভাবে কিংবা ভূ রাজনৈতিকগতভাবে খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর সেই নির্বাচনেরই অংশ দুটো ভিন্ন রাজনৈতিক শক্তি যখন এক ছাতার তলায় এসে রাজনীতি বা গণতান্ত্রিক চর্চা বা গণতন্ত্রকে প্রতিষ্ঠার লড়াইয়ে একীভূত হয়, তখন এর মধ্যে শুধু ঘরোয়া নয়, আন্তর্জাতিক রাজনীতিও সামনে চলে আসে। তাই এই বিষয়গুলোকে আমি বিভিন্ন ভাগে ভাগ করে বিশ্লেষণ করব। শুরু করব প্রথম বিশ্লেষণের পয়েন্ট দিয়ে, যেমন একই পথের দুই পথিক। গণ অধিকার পরিষদ ও এনসিপি এই দুটো দলের জন্ম ও বেড়ে ওঠা প্রায় একই প্রেক্ষাপটে। তাদের রাজনৈতিক ভিত্তি 2018 সালে কোটা আন্দোলনকে ঘিরেই এবং 2024 সালে গণঅভ্যুত্থান। এই দুই দলের অনেক নেতাই যেমন নুরুল হক নুরু, রাশেদ খান, নাহিদ ইসলাম এবং আখতার হোসেন দীর্ঘদিন ধরে আন্দোলনের মাঠে একে অপরের সহযোগী ছিলেন। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের সূত্র ধরেই গঠিত হয় বাংলাদেশে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এরপর সেই আন্দোলনের নেতারাই 2021 সালে একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেন, যার নাম দেওয়া হয় গণ অধিকার পরিষদ। একইভাবে 2024 সালে কোটা সংস্কার আন্দোলন, যা পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে পরিচিতি লাভ করে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই কিন্তু শেখ হাসিনার সরকারের পতনের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল এবং তারাই 2025 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নামে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম দাঁড় করায়। অর্থাৎ এই দুটো দল রাজনৈতিকভাবে একই আদর্শে দীক্ষিত বা অনুসারী। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন যে এই দুই দলের নেতারাই চিন্তার দিক থেকে একই ঘরানার। 2018 সাল থেকেই তাদের চিন্তার মধ্যে ঐক্য রয়েছে। এই অভিন্ন রাজনৈতিক আদর্শই তাদের এক হওয়ার পথে সবচেয়ে বড় অনুপ্রেরণার। তবুও প্রশ্ন আসে, কেন এই ঐক্য? হিসেব নিকেশই বা কি, বা এর সামনে রণকৌশল কিরকম? এই দুটো দলের এক হওয়ার পেছনে বেশ কিছু বাস্তবসম্মত কারণ রয়েছে, যা শুধুমাত্র আদর্শিক ঐক্য নয়, বরং রাজনৈতিক হিসেব নিকেশেরও প্রতিফলন। যেমন তরুণদের বিভাজন কমানো। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ বা জাকসু নির্বাচনে উভয় দলের সমর্থিত প্যানেলের ভরাডুবি হয়েছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিবিসি বাংলার কাছে দেয়া একান্ত সাক্ষাৎকারে এই ভরাডুবির জন্য তরুণদের বিভাজনকে দায়ী করেছেন। তিনি আন্তর্জাতিক এই গণমাধ্যমকে বলেছেন, তরুণরা যখন বিভাজিত থাকবে তখন তারা সফল হতে পারবেন না। এই নেতার মতে তরুণদের ভোট বিভাজিত হওয়ার কারণেই এই দুটো দলের ছাত্র সংগঠন কাঙ্ক্ষিত ফল অর্জন করতে ব্যর্থ হয়েছে। এই উপলব্ধি থেকেই তারা ঐক্যবদ্ধ হওয়ার কথা ভাবছেন, যেন তরুণদের শক্তিকে এক জায়গায় কেন্দ্রীভূত করা যায় এবং অন্য কোনো রাজনৈতিক দল এই বিভাজনের সুযোগ
না নিতে পারেন। শুধু তাই নয়, এই দুটো রাজনৈতিক দলের সাংগঠনিক দুর্বলতা দূর করা। প্রতিষ্ঠার দিক থেকে গণ অধিকার পরিষদ তুলনামূলকভাবে পুরনো, এটি নির্বাচন কমিশনের নিবন্ধনও পেয়েছে, কিন্তু এনসিপি একটি নতুন দল এবং এখনো নিবন্ধিত নয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এনসিপি বুঝতে পেরেছে যে একটি অনিবন্ধিত দল হিসেবে তাদের পথ চলা বেশ কঠিন হতে পারে, তাই এটি নিবন্ধিত দলের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠার চেষ্টাও। অন্যদিকে গণ অধিকার পরিষদও একা লড়াই করার চেয়ে একটি নতুন এবং উদ্দীপ্ত শক্তির সঙ্গে যুক্ত হয়ে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করতে চাইছে এবং সেই পথটি তাদের সামনে খোলাও রয়েছে। নিঃসন্দেহে এই দুটো রাজনৈতিক প্ল্যাটফর্ম এক হয়ে যাওয়ার পেছনে রয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় নির্বাচন, আর নির্বাচনের আগে নিজেদের মধ্যে শক্তি বৃদ্ধি করাও একটি অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। যেমন নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরই এই একীভূতকরণের আলোচনা আরো জোরদার হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সাব্বির আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন, এনসিপি হয়তো বুঝতে পেরেছে যে অধ্যাপক ইউনূসের সঙ্গে তাদের সম্পর্ক দীর্ঘমেয়াদী নাও হতে পারে, কারণ নির্বাচন হয়ে গেলে তিনি স্বয়ংক্রিয়ভাবে রাজনীতি থেকে দূরে সরে যেতে পারেন, আর তাই নিজেদের রাজনৈতিক ভিত্তি শক্ত করা তাদের জন্য অত্যন্ত জরুরি। একই সঙ্গে নুরুল হক নুরুর মতো তরুণ নেতা, যার একটি নির্দিষ্ট ইমেজ রয়েছে, তার সঙ্গে জোট বেঁধে গণ অধিকার পরিষদও জাতীয় সংসদ নির্বাচনে ভালো ফলাফল করতে পারে, এমনটিও এই বিশ্লেষকের মতামত। অবশ্যই এই দুটো রাজনৈতিক দলই তরুণ প্রজন্মের কথা বলছে, ফলে এই দুই দলের নেতারাই মনে করেন পুরনো রাজনৈতিক জোট বা দলের ওপর তরুণ প্রজন্মের আগ্রহ কমে গেছে। এই প্রেক্ষাপটে তারা একটি বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে চান। এনসিপির একজন নেতা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন যে আমাদের জেনারেশনে যারা, তাদের এই ভালো পলিটিক্সটা দিতে হবে, এটা আমাদের রেসপন্সিবিলিটিস। তারা এমন একটি দল গড়তে চাইছেন যার মধ্যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এবং জুলাইয়ের জাতীয় সনদ বাস্তবায়নে কাজ করবে। এবার আসবো এই একীভূতকরণের প্রক্রিয়া কতটা মসৃণ বা কতটা কঠিন। এই দুই দলের এক হওয়ার সিদ্ধান্তটি ইতিবাচক হলেও এর বাস্তবায়ন প্রক্রিয়া বেশ জটিল। বিশেষ করে একটি নিবন্ধিত দলের সঙ্গে একটি অনিবন্ধিত দল কিভাবে এক হবে তা নিয়ে এখনো রয়েছে নানা রকম আলোচনা। গণ অধিকার পরিষদ একটি নিবন্ধিত রাজনৈতিক দল এবং সারা দেশে দলটি অসংখ্য নেতাকর্মীও রয়েছেন, ফলে কি প্রক্রিয়ায় এই দল একীভূত হবে তা এখনো চূড়ান্ত হয়নি। এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, তারা চান গণ অধিকার পরিষদ তাদের সঙ্গে যোগ দিক এবং এনসিপি নামেই দলটি থাকুক। তবে গণ অধিকার পরিষদ এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি বলেও দাবি করেছেন ওই নেতা। এবার আসবো এই দুটো দলের সামনে কি কি চ্যালেঞ্জ রয়েছে। নেতৃত্বের কাঠামো, অর্থাৎ এই দুই দল এক হলে শীর্ষ নেতৃত্বে কারা থাকবেন তা নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান গণমাধ্যমকে জানিয়েছেন, নুরুল হক নুরু ও নাহিদ ইসলাম নেতৃত্বের শীর্ষে থাকতে পারেন, তবে এখনো কোনো সিদ্ধান্তই চূড়ান্তভাবে আসেনি। আর দলের নামই বা কি হবে? এই দুই দলের যে কোনো একটি নাম অথবা নতুন নামে আত্মপ্রকাশ করতে পারে দলটি। এ বিষয়টিও এখনো আলোচনার টেবিলেই রয়েছে, যার কোনো চূড়ান্ত খসড়া কিংবা সিদ্ধান্ত প্রকাশ্যে আসেনি। দুই দলের শীর্ষ নেতারা এখনো নিয়ে উঠতে পারেননি। সদস্যদের গ্রহণযোগ্যতা, এই দুই দলের কিছু নেতার বিরুদ্ধে এরই মধ্যে বিতর্ক শুরু হয়েছে। একীভূত হলে এই বিতর্ক নতুন দলের ভাবমূর্তিকে প্রভাবিত করতে পারে, যা জনগণের আস্থা অর্জনের বাধা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এবার অবশ্য বলবো রাজনৈতিক ভবিষ্যৎ, নজির এবং অবশ্যই ঝুঁকিও। বাংলাদেশের রাজনীতিতে একটি প্রথাগত চিত্র রয়েছে। এখানে হাতে গোনা কয়েকটি বড় রাজনৈতিক দলই রাজনীতির ময়দান নিয়ন্ত্রণ করে, আর নতুন দলগুলোর জন্য নিজেদের জায়গা করে নেওয়া খুবই কঠিন। এই প্রেক্ষাপটে গণ অধিকার পরিষদ এবং এনসিপির একীভূত হওয়ার উদ্যোগটি একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হতে পারে। যদি তারা সফলভাবে এক হয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, তাহলে এটি বাংলাদেশের রাজনীতিতে তরুণদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। তবে এই পথে ঝুঁকিও কম নয়। প্রবীণদের কৌশল, বাংলাদেশের রাজনীতিতে প্রবীণ ও অভিজ্ঞ রাজনীতিকরা সক্রিয়। তাদের কৌশলের সঙ্গে টিকে থাকা নতুনদের জন্য অনেকটাই চ্যালেঞ্জ। পুরনো দলগুলো সহজেই এই নতুন জোটের দুর্বলতাগুলোকে কাজে লাগাতে পারে। রয়েছে ভোটের রাজনীতি। শুধুমাত্র তরুণদের নিয়ে দল গঠন করলেই হয় না, সাধারণ মানুষের কাছে তাদের বার্তা পৌঁছানো এবং ভোট টানার ক্ষমতাও থাকতে হয়। গণ অভ্যুত্থানে
বর্তমানে তাদের যে ভূমিকা ছিল তা ভোটের রাজনীতিতে কতটা কাজে আসবে সেটি অবশ্য সময় বলবে। সঙ্গে রয়েছে বিতর্কিত নেতৃত্ব। কিছু নেতার বিরুদ্ধে বিতর্ক রয়েছে, তা যদি তারা কাটিয়ে উঠতে না পারেন তবে জনগণের আস্থা অর্জন কঠিন হবে। বিশেষ করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর বিরুদ্ধে বিভিন্ন বিতর্ক রয়েছে, যা এনসিপি কাজে লাগাতে চাইলেও ভবিষ্যতে তা তাদের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে। এই একীভূতকরণটি শুধু একটি দলের এক হওয়া নয়, বরং এটি একটি নতুন প্রজন্মের রাজনৈতিক শক্তির জন্ম দিতে পারে। একটি দেশের রাজনীতিতে একটি নতুন মেরুকরণ তৈরি করতে পারে, যেখানে তরুণদের কণ্ঠস্বর আরো জোরালো হবে। তবে এই পথে রয়েছে নানা চ্যালেঞ্জ, যা তাদের দূরদর্শিতা ও কৌশলের ওপর নির্ভর করবে। শেষ করব শুধু একথাই বলেই যে এটি কি বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো মেরুকরণ তৈরি করবে আদৌ, নাকি এটি কেবলই একটি নির্বাচনের আগে শক্তি প্রদর্শনের কৌশল হবে? উত্তরটা হয়তো আমরা সামনের দিনগুলোতে পাবো, আর সেই উত্তরের প্রত্যাশায় থাকবো আমরাও। প্রিয় দর্শক, আপনারা এই বিশ্লেষণের কোন অংশের সঙ্গে সহমত কিংবা কোন অংশের সঙ্গে ভিন্নমত তা লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিজেদের মাঝে শেয়ার করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে প্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন। নমস্কার।